ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি কাহিনী রতি বিলাপ। আজ শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য গল্পের ডেসক্রিপশনে প্রথমেই প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে। চটপট প্রথম পর্ব শুনে চলে আসুন দ্বিতীয় পর্ব শুনতে। তাহলে আর দেরি না করে শুরু করছি নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী রতি বিলাপ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ওহে কিরিটি, ওদের বাকি দুজন ওই রাঘব সরকার আর দুষ্মন্ত রায়কেই বা আটকে রেখে আর কি হবে কিরিটি? ওদেরও ছেড়ে দিই, কি বলো? রাঘব সরকার আর দুষ্মন্ত রায়কে আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, ওদেরকে এখন ছাড়লে হবে না। জিজ্ঞাসা করছো করো, তবে বিশেষ কিছু ওদের কাছ থেকেও জানা যাবে বলে তো আমার মনে হয় না কিরিটি। কিছু কি বলা যায়? আর তাছাড়া তোমাকে তখন বললাম না, মিস চৌধুরী চাইছিলেন দুষ্মন্ত রায়কে বিয়ে করতে, আর বিমল বাবু চাইছিলেন রাঘব সরকারের সঙ্গে তার ভাইজির বিয়ে দিতে। হ্যাঁ, তা বলেছিলে বটে, কিন্তু আর কোনো কিন্তু নয়। এবার তোমার ওই রাঘব সরকারকে ডাকো। রাঘব সরকার এসে ঘরে ঢুকলেন। কিরিটি তাঁকে প্রশ্ন করল, মিস্টার সরকার, এ কথা কি সত্যি যে অদূর ভবিষ্যতে একদিন বিমলবাবু তার একমাত্র ভাইজি শকুন্তলা দেবীর সঙ্গে আপনার বিবাহ দেবেন বলে তিনি আপনাকে কথা দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথাটা আপনি জানলেনই বা কি করে, আর জিজ্ঞাসাই বা কেন করছেন? জানলাম কি করে সেটা নাই বা শুনলেন, আর জিজ্ঞাসা করছি কেন যদি প্রশ্ন করেন তো বলবো ব্যাপারটা কেমন যেন একটু অস্বাভাবিক, তাই জানতে চাইছিলাম। অস্বাভাবিক কেন? দেখুন মিস্টার সরকার, আজকের দিনে অসবর্ণ বিবাহের কথাটা আমি তুলব না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন শকুন্তলা দেবী মনে মনে বিমলবাবুর ছাত্র দুষ্মন্ত রায়কে ভালোবাসেন। না, জানি না, আর যদি বাসেই তাতে আমার কি? কিন্তু একজন নারী মনে মনে অন্য এক পুরুষকে কামনা করে জেনেও সেই নারীকে আপনি বিবাহ করতে পারতেন, মানে তাই করতে চলেছেন আপনি? দেখুন, আপনারা আমার ব্যক্তিগত ব্যাপারে এনক্রোচ করবেন না। অবশ্যই করতাম না যদি আজকের এই দুর্ঘটনাটা না ঘটত। মানে কি বলতে চান আপনি? বলতে যা চাই সেটা বুঝতে কি আপনার খুব অসুবিধা হচ্ছে? অবশ্যই, কারণ সে কথা আসছেই বা কি করে। আচ্ছা, হ্যাঁ, তাহলে ছেড়ে দিন সে কথা। আমার অন্য একটা প্রশ্নের জবাব দিন। অধ্যাপকের সঙ্গে আপনার কি সূত্রে আলাপ হয়? প্রথমে আলাপ হয়েছিল আমার দোকানের একজন কাস্টমার হিসাবে। সেই আলাপই ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়। আর এমন ঘনিষ্ঠতায় পরিণত হলো যে একেবারে বিবাহ সম্পর্ক। একটু বেশি হলো নাকি মিস্টার সরকার? এইসব অবান্তর প্রশ্ন আপনারা কেন করছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা রাঘববাবু, আপনি নিশ্চয়ই জানতেন আপনার ক্লায়েন্ট, মানে আপনার হবু শ্বশুর মশাই ব্লাড প্রেশারে ভুগছেন? না। আশ্চর্য, অমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদের মধ্যে হতে চলেছিল, অথচ আপনি এই কথাটাই জানতেন না। মশাই, আপনি কে আমি কি জানতে পারি? উনি পুলিশেরই লোক মিস্টার সরকার, যা জিজ্ঞাসা করছেন তার জবাব দিন। মিস্টার সরকার, আপনার কি এটাই প্রথম সংসার করার অভিলাষ নাকি? মানে জিজ্ঞাসা করছিলাম, এর আগে আপনি বিয়ে করেননি? করেছি। সে স্ত্রী আজ 5 বছর হলো গত হয়েছেন, ছেলেপুলে নেই। ও, তাহলে পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, তাই তো? আপনি বিমল বাবুর মৃত্যুর তদন্ত করছেন নাকি আমার ঠিকুজি নক্ষত্র সম্পর্কে খোঁজ নিচ্ছেন? কোনটা করছেন বলতে পারেন? এক ঢিলে দুই পাখি মারছি। তবে আপনি একটু ভুল করলেন মিস্টার সরকার। বিমলবাবুর মৃত্যুর নয়, হত্যার তদন্ত করছি আমরা। ও, আপনাদের ধারণা বুঝি বিমল বাবুকে হত্যা করা হয়েছে? ধারণা নয়, সেটাই হয়েছে। যাক সে কথা। আচ্ছা, আপনি বলছিলেন অবশ্যই একজন খরিদ্দার হিসেবেই বিমলবাবুর সঙ্গে আপনার প্রথম পরিচয় ও পরে ঘনিষ্ঠতা, কিন্তু
আমি যেন শুনেছিলাম আপনার সঙ্গে বিমলবাবুর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল রেসের ময়দানে। কথাটা কি সত্যি? হঠাৎ যেন মনে হলো রাঘব সরকারের সমস্ত আক্রোশ ও বিরক্তি দপ করে নিভে গিয়েছে। মুখখানা তার যেন একেবারে হঠাৎ চুপসে গিয়েছে। কি? আরে জবাব দিচ্ছেন না যে, কিছু বলুন। আইসি। আচ্ছা মিস্টার সরকার, আপনি এখন আসতে পারেন। রাঘব সরকার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং রাঘব সরকার ঘর থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে শিবেন সোম কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা ঠিক কি হলো মিস্টার রায়? লোকটা যে রেস খেলে জানলেন কি করে? সামান্য একটা সূত্রের উপর নির্ভর করে, স্রেফ অনুমানের ওপরেই ঢিলটা ছুঁড়েছিলাম। গতকাল ইসমাইল খানের ছদ্মবেশে ওর বউবাজারের ইকোনমিক জুয়েলার্সের দোকানে গিয়েছিলাম। লোকটা চোরাই জুয়েল ও সিনথেটিক জুয়েলার্সের অর্থাৎ নকল জহরতের কারবার করে। আগে সেই রকম একটা কথা আমার কানে এসেছিল। তারপর গতকাল ওই লোকটির কথাই শকুন্তলা দেবীর মুখে শুনে বিশেষ করে যেন একটু সন্দিগ্ধ হয়ে উঠি। সোজা ইকোনমিক জুয়েলার্সে চলে যাই। সেখানে ওর ঘরে বসবার টেবিলে একটা রেস কোর্সের বই দেখতে পাই। তারই ওপরে নির্ভর করে ঢিলটা ছুঁড়েছিলাম অন্ধকারে। কিন্তু যাই হোক, অনুমানটা যে আমার মিথ্যে নয় সে তো আপনিও কিছুক্ষণ আগেই দেখলেন। আর শিবেনবাবু, রাঘব সরকারের মতো একজন লোকের সঙ্গে বিমলবাবুর মতো একজন লোকের এত দূর ঘনিষ্ঠতা, ব্যাপারটা যেন কিছুতেই আমার মন মেনে নিতে পারছিল না। এবং সত্যি কথা বলতে কি সহজভাবে ব্যাপারটা বোঝা সম্ভব নয়। এবং তাই সেই গোলকধাঁধা থেকে বেরোবার জন্যই ওইভাবে ঢিলটা ছুঁড়েছিলাম আজকে। যাক, এখন আমি নিশ্চিন্ত। এই রাত 11:30 বেজে গিয়েছে। আপনার তদন্ত পর্ব এবারেও সত্যি সত্যি শেষ না করলে রাত ফুরিয়ে সকাল হয়ে যাবে কিন্তু। এবারে রঞ্জন বোসকে ডাকা হলো। ভদ্রলোকের 24 থেকে 25-এর মধ্যেই বয়স হবে বলে মনে হয়। দোহারা চেহারা, গায়ের রংটা একটু চাপা, চোখে মুখে বেশ একটা বুদ্ধির দীপ্তি ছড়িয়ে রয়েছে। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, চোখে সোনালি ফ্রেমের চশমা, হাতের রিস্টওয়াচটাও সোনার, পরিধানে দামি গ্রে কালারের গ্যাবার্ডিনের লংস ও সাদা সাকস্কিনের হাওয়াই শার্ট। ভদ্রলোক যে শৌখিন তা প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। আপনি নিশ্চয়ই শুনেছেন রঞ্জনবাবু, আপনার মামার মৃত্যুটা স্বাভাবিক নয়, কেউ তাকে হত্যা করেছে। শুনেছি আপনাদের তাই ধারণা, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? কেন? কেন আবার কি? মামার মতো নিরীহ একজন ভদ্রলোককে কার আবার হত্যা করার প্রয়োজন হতে পারে? ও কথা বলবেন না রঞ্জনবাবু। প্রয়োজন যে কার কখন কিসের হয় সে কেউ বলতে পারে না। যাক সে কথা। আপনি তাহলে কথাটা শুনেছেন, তাই তো? হ্যাঁ, কানাঘুষো শুনছিলাম ভেতরে। আচ্ছা রঞ্জনবাবু, মালয় থেকে হঠাৎ আপনি চলে এলেন কেন? মালয়ের কথাটা যখন শুনেছেন তখন নিশ্চয়ই এও শুনেছেন। সেখান থেকে কেন চলে আসতে বাধ্য হয়েছি? হ্যাঁ শুনেছি, তবু আপনার মুখ থেকে শুনতে চাইছি। আপনার বাবার ব্যবসাটা হঠাৎ ফেল করলো কি করে? বাবা নিজের গাফিলতির জন্য। কি গাফিলতি? সেসব শুনে আর কি করবেন? টাকার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়, সেসবই আর কি। ও আচ্ছা রঞ্জনবাবু, মালয়ে থাকতে আপনার মামা বিমলবাবুর সঙ্গে নিশ্চয়ই আপনাদের নিয়মিত চিঠিপত্র চলতো? চলতো বই কি, যাকে বলে বাবার সঙ্গে মামার রেগুলার চিঠিপত্র চলতো। তাহলে আপনাদের পরস্পরের মধ্যে যোগাযোগ ছিল? নিশ্চয়ই। রঞ্জনবাবু, আপনার মামাকে হত্যা করার ব্যাপারটা কি মনে হয়? আপনি কাউকে সন্দেহ করেন কি? না মশাই, সন্দেহ কি করব? শোনা অবধি তো যাকে বলে আমি একেবারে তাজ্জব বনে গিয়েছি। আচ্ছা ভালো কথা, রাঘব সরকারের সঙ্গে আপনার বোন শকুন্তলা দেবীর বিয়ের কথাটা নিশ্চয়ই শুনেছেন আপনি? এখানে এসেই তো শুনেছি। আচ্ছা, তো আপনার সমর্থন ছিল ব্যাপারটায়? আদপেই না। মামাকে সে কথা বলেছিও, কিন্তু মামা অ্যাডামেন্ট, কারোর কথাই শুনবেন না। তা আপনার মামাই বা এ ধরনের বিয়েতে কেন জেদ করছিলেন? কে জানে মশাই কেন। তাছাড়া মামা যদি বিয়ে দিতে পারেন আর শকুন্তলা যদি বিয়ে করতে পারে, তাহলে আমি কি করব বলুন তো মশাই? আপনি কি জানেন দুষ্মন্ত রায়কে শকুন্তলা দেবী মনে মনে ভালোবাসতেন? তা জানতাম, শকুন্তলা তো নিজেই আমাকে কথাটা বলেছিল। তাই বুঝি? তা দুষ্মন্ত রায়কে আপনার কেমন লোক বলে মনে হয়? এমনি মন্দ লোক নয়, তবে 1 নম্বরের কাওয়ার্ড, ভীতু। ভালোবাসতে পারিস,
আর জোর করে যাকে ভালোবাসিস তাকে বিয়ে করতে পারিস না। তা সত্যি। আচ্ছা, আপনার মামা যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই তো আপনি থাকতেন। ইদানিং রাঘব সরকার রাত্রে এলে আপনার মামার ঘরের দরজা বন্ধ করে তাদের মধ্যে কী সব কথাবার্তা হতো, কখনো কিছু কি আপনার কানে এসেছে? আপনি শুনেছেন কিছু? না মশাই, তবে একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করে কেমন যেন আশ্চর্য লাগছিল। মামা যেন রাঘব সরকারের কাছে কেমন কিঁচুটি হয়ে থাকতেন। আচ্ছা, রাঘব সরকার লোকটিকে আপনার কি রকম মনে হয়? একটি বাস্তু ঘুঘু। বাহ, বেশ বললেন তো। সত্যিই আশ্চর্য, জন্মের পর থেকে আপনি মালয়ে থেকেও এমন চমৎকার বাংলাদেশের প্রবচনগুলো আয়ত্ত করেছেন, সত্যি আপনার তারিফ না করে পারছি না। হ্যাঁ, কি বললেন? না, কিছু না। আচ্ছা, সরমা দেবী তো এ বাড়িতে অনেক দিন থেকেই আছেন, তাই তো? সেই রকমই তো শুনেছি। তার সম্পর্কে আপনার কি ধারণা? ওসব স্ক্যান্ডালাস অ্যাফেয়ার নিয়ে ঘাঁটাঘাঁটি নাই বা করলেন মশাই। ওসব হচ্ছে ডুবে ডুবে জল খেয়ে একাদশী করা। ও ঢাক ঢাক গুড় গুড় করলে কি হবে? ব্যাপারটা তো আর কারুর জানতে বাকিই নেই। রঞ্জন বোসকে বিদায় দেবার পর কিরিটির ইচ্ছাক্রমেই ডাকা হলো দুষ্মন্ত রায়কে। গত সন্ধ্যায় দুষ্মন্ত রায়ের চেহারার বর্ণনা প্রসঙ্গে শকুন্তলা বলেছিল রাঘব সরকারের চেহারার সঙ্গে তুলনায় দুষ্মন্ত নাকি আদৌ আকর্ষণীয় নয়। কথাটা যে মিথ্যে নয় প্রথম দৃষ্টিতে তাই মনে হবে সত্যি, কিন্তু কিছুক্ষণ দুষ্মন্ত রায়ের দিকে চেয়ে থাকলে মনে হবে ঠিক উল্টোটাই। দুষ্মন্ত রায়ের চেহারার মধ্যে কোনো একটা সহজগ্রাহ্য রূপ বা সৌন্দর্যের আকর্ষণ নেই তা সত্যি, কিন্তু এমন একটা বিশেষ অথচ চাপা আকর্ষণ আছে যা একবার নজরে পড়লে নজর ফিরিয়ে নেওয়া কষ্টসাধ্য। একবার সেই বিশেষত্ব কারো চোখে পড়লে সেটা মনের মধ্যে দাগ কাটতে বাধ্য, এবং সেরূপের বর্ণনাও দেওয়া যেমন দুঃসাধ্য, বোঝানোও তেমনই কষ্টকর। লোকটা লম্বা, কিন্তু দেহে ঠিক পরিমিত পেশি ও মেদ থাকার দরুন লম্বা বলে মনে হয় না। দেহের রং কালো, যাকে বলে রীতিমতো কালো, কিন্তু সেই কালো রঙের মধ্যেও যেন অদ্ভুত একটা দ্যুতি আছে। গাল দুটো ভাঙা, নাকটা খাড়া, প্রশস্ত ললাট, রেশমের মতো এক মাথা অযত্ন বিন্যস্ত তৈলহীন লালচে চুল, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, পরিধানে ধুতি ও গেরুয়া রঙের খদ্দরের পাঞ্জাবি। দুষ্মন্ত রায় একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। কি করেন আপনি? বিমলবাবুর কাছে ডক্টরেটের জন্য প্রস্তুত হচ্ছিলাম। আচ্ছা, সোজা সাপটা কথায় আসি। এই কথাটা কি সত্যি যে শকুন্তলা দেবীকে আপনি বিশেষ দৃষ্টিতে দেখতেন এবং তিনিও আপনাকে তাই দেখতেন? ঠিকই শুনেছেন, আমরা পরস্পরকে ভালোবাসি। আপনার অধ্যাপক নিশ্চয়ই ব্যাপারটা জানতেন। বলেছিলাম তাকে। সম্মত হয়েছিলেন কি? রাজি হননি। প্রথম দিকে তার নীরব সম্মতি ছিল, কিন্তু পরে কথাটা তুলতে কেন জানি না। রাজি হননি? না, তবে রাজি তিনি না হলেও আমাদের কি এসে যায়? সে সাবালিকা, আইনত তিনি তার ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। ও, তা আপনি তাকে এই কথা বলেছিলেন নাকি? না, প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আপনি কি জানতেন আপনার অধ্যাপকের ইচ্ছা ছিল শকুন্তলা দেবীকে তিনি রাঘব সরকারের সঙ্গে বিয়ে দেবেন? শুনেছিলাম কথাটা, শকুন্তলাই আমাকে বলেছিল, কিন্তু তাতেই বা কি এসে গেল? হ্যাঁ, তবে সে বলেছিল তার কাকা যতদিন বেঁচে আছেন তার বিরুদ্ধে শকুন্তলার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে বলুন, আপনার পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল? না, এইটুকুই শুধু বুঝেছিলাম কিছুদিন অপেক্ষা করতে হবে, মানে বিমলবাবুর মৃত্যু পর্যন্ত। কিন্তু দুষ্মন্তবাবু, আপনার অধ্যাপক হঠাৎ রাঘব সরকারের সঙ্গেই বা শকুন্তলা দেবীর বিয়ে দেওয়ার জন্য স্থির প্রতিজ্ঞ হয়েছিলেন কেন? আপনি কি রাঘব সরকারকে কোনোভাবে চিনতেন? না। কিন্তু এ বাড়িতে তো আপনাদের দুজনেরই যাতায়াত ছিল, সেক্ষেত্রে তো পরস্পর আপনাদের দেখা সাক্ষাৎ হওয়াটা... আরে দেখা হবে না কেন, বহুবার হয়েছে। কেন যেন লোকটাকে আমার ভালো লাগে না। কিন্তু একটু আগে তার সঙ্গে সামান্যক্ষণের জন্য হলেও আলাপ করে তো আমার ভালোই লাগলো। দেখুন, কাউকে কারোর ভালো লাগালাগির ব্যাপারটা একান্তই ব্যক্তিগত নয় কি? এবং তার জন্য কি সবসময় কোনো কারণ থাকে বা থাকতেই হবে এমন কোনো কথা আছে?
কথাটা সত্যি, আপনি মিথ্যে বলেননি দুষ্মন্তবাবু। আচ্ছা, আজ নিশ্চয়ই এখানে আপনিও নিমন্ত্রিতদের মধ্যেই একজন ছিলেন। দেরিতে এসেছেন শুনলাম একটু। হ্যাঁ, একটু কাজে আটকা পড়েছিলাম। তাহলে আর আপনাকে আজকের ব্যাপারে কি জিজ্ঞাসা করব বলুন। আচ্ছা, আজকের এই দুর্ঘটনাটা আপনার ঠিক কি বলে মনে হয়? মানে বলছিলাম আপনার অধ্যাপকের হত্যার ব্যাপারটা আদৌ হত্যা বলে আমার মনে হয় না। আপনারা চেনেন না, কিন্তু আমি আমার অধ্যাপককে দীর্ঘদিন ধরে চিনতাম। তাকে কেউ যে হত্যা করবে, তা যে কারণেই হোক না কেন, আমার চিন্তা, বুদ্ধি, বিবেচনা বা যুক্তির বাইরে। কিন্তু তবু তাকে হত্যা করাই হয়েছে। দুষ্মন্ত রায় উঠে ঘর থেকে বেরিয়ে যাবেন, এমন সময় কিরিটি পিছন থেকে তাকে ডাকল। এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট দুষ্মন্তবাবু। শকুন্তলা দেবীকে মনোনীত স্ত্রী হিসাবে রাঘব সরকার একটি আংটি দিয়েছিলেন এবং সেই আংটিটি শকুন্তলা দেবীর আঙুলেই এখনও আছে। আপনি কি সেটা জানেন? একটু অবাক হয়ে মাথা নাড়িয়ে দুষ্মন্ত রায় ঘর থেকে বেরিয়ে গেল। শিবেনবাবু, রাত তো অনেক হলো, এবার সরমা দেবীকে ডেকে যা জিজ্ঞাসা করার আজকের পর্বটা শেষ করি নাকি? খিদে টিদে থিতিয়ে গেল, ঘুমটাও না আজকে রাতের মতো থিতিয়ে যায়। উফ। মহিলাটির দিকে তাকালাম এবং তার মুখের দিকে চেয়ে প্রথম দৃষ্টিতেই মনে হয়েছিল সে রাত্রে বিমলবাবুর বাড়িতে সরমার পরিচয় যাই হোক না কেন, সে যে এ বাড়ির দাসী নয়, কথাটার মধ্যে এতটুকুও শকুন্তলার অত্যুক্তি ছিল না। লম্বা দোহারা গরম দেহের, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম, চোখে মুখে কোনো তীক্ষ্ণতা বা বুদ্ধির দীপ্তি নেই বটে, তবে কোমলতা আছে, আর আছে যেন আত্মসমাহিতের একটা নিবিড়তা। সুডৌল দুটি হাতে একগাছা করে ক্ষয়ে যাওয়া সোনার চুড়ি, আর গলায় সোনার সরু একটি বিছে হার। হাত দুটি কোলের উপরে রেখে সরমা দেবী নিঃশব্দে বসেছিলেন। আপনি এ বাড়িতে যখন অনেকদিন আছেনই বলছেন, তাহলে এদের এক প্রকার পরম আত্মীয় হয়ে গিয়েছেন আপনি, মানে তাই ধরে নিতে পারি। অনাত্মীয় হলেও এবং এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক আমার না থাকলেও এরা বরাবর আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়ে এসেছেন। এদের পরিবারের একজনের মতোই ছিলেন যখন, তাহলে ধরে নিতেই পারি এদের ব্যাপারে অনেক কথাই আপনি জানতেন। এদের পরিবারের মধ্যে থাকলেও আমি তো এদের কোনো আপনজন নই। তবুও নিশ্চয়ই আপনি জানেন দুষ্মন্তবাবুর সঙ্গে শকুন্তলা দেবীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল, উভয়ের মেলামেশার ফলে সেটা হয়েছিল, জানেন নিশ্চয়ই। অনুমান করেছি। আপনি মুখে স্বীকার না করলেও আমার কিন্তু ধারণা এ বাড়ির, বিশেষ করে বিমলবাবু ও তার ভাইঝির কোনো কথাই আপনার অজানা নয়। কারণ আপনার সম্পর্কে যেটুকু শকুন্তলা দেবীর থেকে জেনেছি, তাতে করে আমার অনুমান আপনি অনেক কিছুই জানেন। আপনি হয়তো সব কথা বলতে ইচ্ছুক নন, অবশ্যই আপনি স্বেচ্ছায় না বললে আমি পিড়াপিড়ি করব না, কিন্তু আমি ভেবেছিলাম বিমলবাবুর নৃশংস হত্যার তদন্তের ব্যাপারে অন্তত আপনার অকপট সাহায্যই পাব। আমি যা জানি সবই তো বলেছি। দুষ্মন্তবাবুর মতো পাত্রকে বাদ দিয়ে বিমলবাবু হঠাৎ প্রৌঢ় রাঘব সরকারের সঙ্গে শকুন্তলা দেবীর বিয়ে দেবেন স্থির করলেন কেন বলুন তো? আপনার মত আছে এই বিয়েতে? আমার মতামতের কতটুকু মূল্য থাকতে পারে বলুন? কেউ তো নই আমি এদের। তবু তো শুনেছি আপনি শকুন্তলা দেবীকে এক প্রকার কন্যার মতোই পালন করেছেন। আচ্ছা, ওই রঞ্জন বোসকে আপনার কেমন মনে হয়? ওর সম্পর্কে বিশেষ কিছুই জানি না। ও কারো সঙ্গেই বড় একটা কথা বলে না বা মেলামেশাও করে না। ওকে আপনি আগে কখনো দেখেছেন? না না না। আচ্ছা সরমা দেবী, এবার আপনি যেতে পারেন। ঘর থেকে বেরিয়েই দেখা হয়ে গেল শকুন্তলার সাথে। সে যেন খানিক আমাদের পথ আটকেই দাঁড়িয়ে। কিরিটিকে দেখে এক রাশ প্রশ্ন করে সে। মিস্টার রায়, চলে যাচ্ছেন আপনি? মানে সত্যি আপনার স্থির বিশ্বাস কাকাকে সত্যি কেউ হত্যা করেছে? কাউকে সন্দেহ করেন আপনি? কাকে করেন? আমায় সন্দেহ হয়? দেখুন, আপাতত একটা কথাই বলতে পারি, কোনো অজ্ঞাত বা অপরিচিত ব্যক্তির হাতে তিনি নিহত হননি। হত্যাকারী যখন তাকে হত্যা করার জন্য সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি কল্পনাও করতে পারেননি পর মুহূর্তে ব্যাপারটা কি ঘটতে চলেছে।
ইট ওয়াজ সো সাডেন। কিন্তু মিস চৌধুরী, আপনি বোধহয় একটু সতর্ক থাকলে ব্যাপারটা ঘটত না। আপনি এই ধরনের কিছু একটা ঘটতে পারে বা ঘটবে এটা কিন্তু অনুমান করেছিলেন। না, বিশ্বাস করুন মিস্টার রায়, আমি... হ্যাঁ, আপনি সেটা অনুমান করতে পেরেছিলেন বলেই কাল আমার কাছে ছুটে গিয়েছিলেন। কিন্তু কেন যে কাল সব কথা বললেন না শেষ পর্যন্ত তা আপনিই জানেন। বললে হয়তো আজকের এই দুর্ঘটনাটা নাও ঘটতে পারত। বিয়ের ব্যাপারে চিন্তিত হয়ে যে কাল আপনি আমার কাছে ছুটে যাননি সে বিষয়ে আমি স্থির। কিন্তু কেন জানেন? মাত্র একটি কারণে, আপনার আঙুলের ওই আংটিটা। ওই আংটিটাই আমাকে বলে দিয়েছিল আমার কাছে ছুটে যাবার যে কারণ আপনি দেখিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আর নয়, থাক, এদিকে রাত প্রায় শেষ হয়ে এলো। যদি সত্যিই কিছু আপনার বলবার থাকে তো কাল বিকেলের দিকে আমার বাড়িতে আসতে পারেন। আচ্ছা, আজ আসি, নমস্কার। চলো সুব্রত। কিরিটি অত্যন্ত শিথিল ভঙ্গিতে বসে এক প্যাকেট তাস নিয়ে একা একা পেসেন্স খেলছিল, আর আমি একটা রহস্য উপন্যাসের পাতায় ডুবেছিলাম। হন্তদন্ত হয়ে শিবেন সোমকে ঘরে ঢুকতে দেখে আমরা দুজনেই মুখ তুলে তাকালাম। আরে কি ব্যাপার? আরে এত হাঁপাচ্ছেন কেন? নতুন কোনো সংবাদ আছে তাই না? যে তালাটা গতকাল বিমলবাবুর শোবার ঘরের দরজা লাগিয়ে এসেছিলাম, তালাটা খোলা, এই তো? না, শুধু খোলাই নয় মিস্টার রায়, তালাটা ভাঙা। ও একই কথা হলো। আমি আমি সঙ্গে সঙ্গে তালাটার গা থেকে ফিঙ্গারপ্রিন্ট নেবার ব্যবস্থা করে এসেছি। বাহ, বেশ করেছেন। তবে পণ্ডশ্রম, জানেন তো, কারণ সকলের আঙুলের ছাপই হয়তো তাতে পাবেন ওই বাড়ির, একমাত্র খনিটির বাদ দিয়ে। শিবেনবাবু, একটা কথা আপনার জানা দরকার বলেই বলছি, খনি কিন্তু অসাধারণ চালাক। শুধু তাই নয়, প্রতিটি স্টেপ তার সুচিন্তিত। এভরিথিং ওয়েল প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত। হত্যাকারীর নাগাল এখনো আমি পাইনি। যতই আপনারা আমাকে অদ্ভুত করিতকর্মা বলে নিছক হিংসার জ্বালায় গাল পাড়েন না কেন, কিরিটি রায়ও মানুষ, দোষ ত্রুটি তারও আছে। হ্যাঁ, যাক সে কথা। কাল থেকে একটা কথা ভাবছি জানেন, আমাদের রঞ্জনবাবুর অতীত সম্পর্কে ইন ডিটেলস যতটা সম্ভব খবর আপনাদের ডিপার্টমেন্টের থ্রু দিয়ে একটু সংগ্রহ করার চেষ্টা করতে পারেন। কেন পারবো না? আজই বড় সাহেবকে বলে মালয়ে সংবাদ পাঠাবার ব্যবস্থা করছি, সেখানকার পুলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, তাই করুন। আর রাঘব সরকার সম্পর্কেও একটু খোঁজ খবর করুন। হ্যাঁ, তাও করব। পরদিন যখন বিমলবাবুর বাড়িতে এসে আমরা পৌঁছলাম, আসন্ন সন্ধ্যার ধূসর ছায়ায় চারিদিক তখন ম্লান হয়ে এসেছে। বাগানের দিক থেকে হঠাৎ দুটো ছায়ামূর্তিকে এদিকেই আসতে দেখা গেল। মুহূর্তের মধ্যেই বাগানে মিলিয়ে গেল তারা। কিরিটি সেদিকে বিশেষ কর্ণপাত করল না। কলিং বেল বাজাতেই একজন ভৃত্য শ্রেণীর লোক দরজা খুলে দিল। তুমি কে? কি নাম তোমার? আজকে আমার নাম রামচরণ বটে, এ বাড়িতে কাজ করি, চাকর। রামচরণ? আচ্ছা রামচরণ, কাল কই তোমাকে তো এ বাড়িতে দেখিনি। কাল কোথায় ছিলে? আগে ছিলাম, নিচেই ছিলাম। এখনো বিশ্বাস করতে পারছি না বাবু, এটা কেমন করে হলো। কালই আমি দেশে চলে যাচ্ছি বাবু, আর আর একদণ্ড এ বাড়িতে টিকতে পারছি না। দিদিমণি এ বাড়িতে আসার বছর 2 পরে ছোট্টটি এসে দেখেছি দিদিমণিকে। সে কি আজকের কথা বাবু? জীবনটাই তো এ বাড়িতে কেটে গেল আমার, সব শেষ হয়ে গেল বাবু যখন, তখন আর এখানে কেন? আচ্ছা, কাল যখন রঞ্জনবাবু এসে তোমার কর্তাবাবুকে ফোনের খবর দেন, তুমি তখন কোথায় ছিলে? উপরেই তো খাটাখাটি করছিলাম বাবু, উপরেই তো ছিলাম। আর তারপর যখন সকলে জানলো তোমার কর্তাবাবু মারা গিয়েছেন, তখন তুমি কোথায় ছিলে? দোতলায় ঘরের সামনে বারান্দায়। মা বলেছিলেন খাবারগুলো গুছিয়ে রাখতে, তাই গুছোচ্ছিলাম। মা? মাকে? আগে সরু মামাকে দেখেননি? ও, তুমি বুঝি তাকে মা বলে ডাকো?
তিনি তোমাকে খুব স্নেহ করেন তার মানে, তাই তো? মায়ের মতো দয়া স্নেহ এ পৃথিবীতে আমি তো আর কারুর দেখিনি বাবু। অমন মানুষ হয়? বিধাতা যে আমার অমন মায়ের কপালে এত বড় দুঃখ কেন লিখে দিলেন, তাই মাঝে মাঝে ভাবি বাবু। শুনেছি 11 বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু একটি বছর ঘুরতে না ঘুরতেই সব শেষ হয়ে গেল বাবু। তবু ভাগ্যি ভালো, আমার কর্তাবাবুর এখানে ঠাঁই পেয়েছিলেন। কিন্তু দেখুন না কপাল, সেইটুকুরও বিধাতা সইল না। এবারে যে কোথায় গিয়ে দাঁড়াবেন কে জানে। কেন এখানে? এখানে এখন রঞ্জনবাবু হলেন এবারের কর্তা, তিনি তাড়িয়ে দিলেন বলে। না তাড়িয়ে দিলেও যা কথার ঝাঁজ রঞ্জনবাবুর। তাছাড়া এখানে পা দেওয়া অব্দি প্রথম দিন থেকেই যে কি বিষ নজরে দেখেছেন রঞ্জনবাবু মাকে আমার। তাই মাকে বলেছিলাম, চলো মা, আমার দেশে আমার কুড়েতেই নয় চলো। ছেলের দুমুটো জুটলে তোমারও জুটবে, না হয় উপোস করে থাকবে। আমি তো জানি এ অপমান তা সারাক্ষণ সইবে না। আচ্ছা, তোমার কর্তাবাবুকে তার ঘরে ঢুকতে তুমি কাল দেখেছিলে? ফোন ধরার জন্য কর্তাবাবু কখন ঘরে ঢুকেছিলেন তা জানি না, তবে তার কিছুক্ষণ পরেই বারান্দায় ঘরের সামনে দাঁড়াইয়ে আমি কাজ করছি, শুনলাম বাবু যেন কার সঙ্গে ঘরের মধ্যে কথা বলছেন। পরে ভেবেছি ফোনেই হয়তো কর্তাবাবু কথা বলছিলেন। ঘরের মধ্যে ফোন করছেন মানে? তোমার কর্তাবাবুর ঘরে তো ফোন নেই, ফোন তো বারান্দায়। হ্যাঁ বাবু, বারান্দাতেই ফোন থাকে, তবে কর্তাবাবুর ঘরেও প্লাগ পয়েন্ট আছে। আচ্ছা, কাল যখন ফোন আসে তখন কোথায় ছিল ফোনটা? কর্তাবাবুর ঘরে কাল দুপুর থেকে ফোনটা ছিল। কিন্তু কাল রাতে যখন আমরা তোমার কর্তাবাবুর ঘরে গিয়ে ঢুকলাম তখন তো ফোনটা ওখানে ছিল না। আচ্ছা, তুমি কি জানো রামচরণ, ফোনটা ঘর থেকে আবার কে বারান্দায় এনে রাখলো? আগে আগে তা তো জানি না বাবু। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে তোমার দিদিমণিকে একটা খবর দাও, বলো যে আমরা এসেছি। কিরিটি এতক্ষণ সোফায় বসেছিল। মিনিট 10 মধ্যেই শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল। মিস্টার রায়, আপনি কতক্ষণ? এই কিছুক্ষণ। আচ্ছা শকুন্তলা দেবী, কাল রাত্রে আপনি যখন আমাকে ফোন করেন তখন ফোনটা কোথায় ছিল নিশ্চয়ই আপনার মনে আছে, ঘরে না বারান্দায়? মনে আছে বই কি, বারান্দাতেই স্ট্যান্ডের উপর ফোনটা ছিল। কেন এই কথা জিজ্ঞাসা করছেন? আচ্ছা, আপনার কাকাকে যখন ফোনে ডাকছে বলে রঞ্জনবাবু সংবাদ দেন তখন ফোনটা কোথায় ছিল জানেন কিছু? আমার যতদূর মনে পড়ছে কাল দুপুর থেকে ফোনটা বোধহয় কাকার ঘরেই ছিল। আচ্ছা, আপনি কি বলতে পারেন ফোনটা কে তাহলে বাইরের বারান্দায় নিয়ে এলো? না তো। আচ্ছা শকুন্তলা দেবী, কাল রাত 7:15 থেকে 8:45 পর্যন্ত আপনি ঠিক কোথায় ছিলেন, কি করছিলেন মনে করে আমাকে বলতে পারেন? যতদূর মনে পড়ছে আমি ওই সময়টা দোতলাতেই আমার ঘরে বোধ হয়েছিলাম। আর রঞ্জনবাবু? সে তো ছাদেই ছিল বেশিরভাগ সময়, তবে একবার যেন মনে পড়ছে কাকাকে ফোনের সংবাদটা দেওয়ার পর কাকার পিছনে পিছনে গিয়েছিল। হ্যাঁ মনে পড়েছে, একবার তাকে যেন আমি তার ঘর থেকে বের হয়ে আসতে দেখেছি। আচ্ছা, রাত তখন কটা বাজে? কত আর হবে, 8:30 কি 8:40 হবে। তার কারণ একটু আগেই দুষ্মন্ত এসেছিল। তারপর কোথায় দেখা হয়েছিল আপনাদের? দোতলার বারান্দায়। তারপরে যখন রঞ্জনকে তার ঘর থেকে বেরোতে দেখি, রাত তখন ওই 8:30 মতন হবে মনে হয়। এবং 8:45 নাগাদ বিমলবাবুর মৃত্যুর ব্যাপারটা। তাহলে হিসাব পাওয়া যাচ্ছে না মাত্র 15টা মিনিটের, জাস্ট 15 মিনিটস। আচ্ছা শকুন্তলা দেবী, ওই সময়টা সরমা দেবীকে আশেপাশে কোথাও দেখেছিলেন? সরমা? কই না, মনে পড়ছে না তো। ট্রাই টু রিমেম্বার, খুব ভালো করে চিন্তা করে বলুন, আবার ভাবুন, ভাবলেই বলতে পারবেন, সব মনে পড়বে আপনার, কারণ সেই সময়টা আপনি প্লেস অফ অকারেন্সের আশেপাশেই ছিলেন। কিন্তু মিস চৌধুরী, আমি যদি বলি আপনি দেখেছেন সে সময় আরও একজনকে সেখানে। কে? কাকে? সরমা দেবীকে। না না, আমি দেখিনি। আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আর দেখেই যদি থাকি তা বলবো না কেন? যাক সে কথা।
আচ্ছা, আপনি কি জানেন কাল রাতে এখান থেকে যাবার আগে শিবেনবাবু আপনার কাকার ঘরে একটা তালা দিয়ে গিয়েছিলেন, সে তালাটা কেউ ভেঙে ফেলেছে। আশ্চর্য, তালাটা আবার কে ভাঙলো? হ্যাঁ মিস চৌধুরী, রঞ্জনবাবু তো বাড়িতেই আছেন, তাকে একটু ডেকে দেবেন প্লিজ। রঞ্জনকে ডেকে দেবার জন্য শকুন্তলা ঘর ছেড়ে বেরোতেই কিরিটি শিবেনবাবুকে বলল, একটা কাজ আপনাকে করতে হবে শিবেনবাবু। 7 জনের ফটো আমাকে জোগাড় করে দিতে হবে, 2টি নারী ও 5টি পুরুষের। রাঘব সরকার, দুষ্মন্ত রায়, রঞ্জন বোস, অধ্যাপক বিমল চৌধুরী, বিনায়ক সেন, সরমা দেবী ও শকুন্তলা দেবী, এই 7 জন। বেশ, তো কালই তোলাবার ব্যবস্থা করছি, পরশুই পাবেন। আসতে পারি? হ্যাঁ, এই যে শিবেনবাবু, আমি আপনাকে ফোন করবোই ভাবছিলাম। তা আপনি যখন এসে পড়েছেন ভালোই হয়েছে। কাল সকালের দিকে ডেড বডিটা আমরা পাবো তো? নিশ্চয়ই, ইচ্ছা করলে আজই রাতে নিতে পারেন, সে ব্যবস্থাও হতে পারে। না, দরকার নেই, কাল খুব সকালে যাতে পাই সেই ব্যবস্থাটা একটু করবেন। রঞ্জনবাবু, গতকাল রাত 7:15 থেকে 8:45 পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করছিলেন আপনি? কোথায় ছিলাম আর কি করছিলাম? না মশাই, আমি অত্যন্ত দুঃখিত, আমি ঠিক মনে করতে পারছি না। বেশ। ও, আপনার মামাবাবুকে কেউ ফোনে ডেকেছিল আর আপনি তাকে ডেকে দিয়েছিলেন, সে কথাটা আশা করি মনে আছে আপনার? হ্যাঁ, তা আছে। কে তাকে ফোনে ডেকেছিল মনে আছে আপনার? না, তাছাড়া কি করে জানবো বলুন তো। তবে আমি কোনো পুরুষেরই কণ্ঠস্বর যেন শুনেছিলাম। আচ্ছা, কি বলেছিলেন তিনি? বিশেষ কিছু না, কেবল বলেছিলেন যে মামার সঙ্গে তার বিশেষ কি জরুরি কথা আছে, একবার দয়া করে তাকে ডেকে দিতে। ফোনটা তখন কোথায় ছিল? মামার ঘরেই। ঠিক মনে আছে তো আপনার? তো মনে আছে বই কি। আপনি আপনার মামার পিছনে পিছনে এসেছিলেন, তাই না? আপনার মামার সঙ্গে সঙ্গে তার ঘরে ঢুকেছিলেন আপনি, তাই তো? মামার ঘরে? কই না তো। তবে আপনি কোথায় গেলেন? আমি তো আবার ছাদে ফিরে যাই। না, আপনি ছাদে ফিরে যাননি। ফিরে যাইনি? তার মানে? ফিরে যাননি তাই বললাম, কিন্তু কেন ফিরে যাননি সে তো আমি বলতে পারবো না, ওটা আপনিই পারবেন। তবে কোথায় গিয়েছিলাম আমি সেটা আপনি নিশ্চয়ই জানেন বলেই মনে হচ্ছে। জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। মনে করে দেখুন, আপনার ঘরেই ফিরে যাননি তো? আচ্ছা, আপনি এবার আসুন, আর যাওয়ার সময় সরমা দেবীকে একবার এই ঘরে ডেকে দিয়ে যাবেন। কি বললেন? দেবী? দেবী নয়, ও এই বাড়ির সামান্য একজন চাকরানি। তাই নাকি? তা কথাটা আপনি জানলেন কি করে? আপনি তো কিছুদিন মাত্র এখানে এসেছেন রঞ্জনবাবু, ওর আসল ও সত্যিকারের পরিচয়টা এত তাড়াতাড়ি কি করে জেনে ফেললেন বলুন তো আপনি? পরিচয় আবার কি? এভরিবডি নোস শি ইজ নাথিং বাট আ মেড সার্ভেন্ট ইন দিস হাউস। সামান্য একজন চাকরানি মাত্র এ বাড়ির। আপনি মনে হচ্ছে যে কারণেই হোক সরমা দেবীর ওপরে তেমন সন্তুষ্ট নয়, তাই না? কিন্তু একটা কথা কি জানেন, একজনের ওপরে কোনো কারণে আপনি সন্তুষ্ট নন বলেই তাকে অশ্রদ্ধা করবেন, তার সম্পর্কে কটুভাবে কথা বলবেন, সেটাও তো ভদ্রতা নয়, তাই না? আরে থামুন মশাই, আপনারা দেখছি সবাই এক দলের। একটা অতি সাধারণ মেয়ে। থাক রঞ্জনবাবু, আপনাকে কষ্ট করে তার পরিচয় দিতে হবে না। আপনি দয়া করে একবার বরং মিস চৌধুরীকে বলে দেবেন সরমা দেবীকে যেন একটিবার এ ঘরে তিনি পাঠিয়ে দেন। যান এখন। মিনিট 15 বাদে সরমা এসে ঘরে ঢুকল। সেই শান্ত আত্মসমাহিত চেহারা। বসুন সরমা দেবী। যতদিন না ব্যাপারটা কিনারা হয়, মাঝে মাঝে হয়তো আপনাকে বিরক্ত করতে আমরা বাধ্য হব। আচ্ছা, একটা কথা বলছিলাম, রামচরণ বলছিল রঞ্জনবাবু নাকি আপনাকে ঠিক সহ্য করতে পারেন না, কথাটা কি সত্যি? বলতে পারি না, তবে আমি তো দাসী শ্রেণীর মানুষ, এ বাড়িতে হয়তো আর বেশি দিন আমার ঠাঁই হবে না। আচ্ছা, আজ বিনায়কবাবু কেন এসেছিলেন আপনি জানেন? কে 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 এসেছিল? বিমলবাবুর বাল্য বন্ধু বিনায়ক সেন। দেখা হয়নি আপনার তার সঙ্গে? এই আজ কিছুক্ষণ আগেই তো এলো। আমি কিন্তু জানি আপনার সঙ্গে তার দেখা হয়েছিল, কিন্তু কেন এসেছিলেন তিনি সেটা জানি না। আচ্ছা, কি বলতে এসেছিলেন তিনি আপনাকে? বিমলবাবুর সম্পর্কে কোনো কথা নয় তো? আমি জানি না, আমি জানি না। আচ্ছা, আপনি যেতে পারেন। সরমা দেবী আসুন।
নিষ্প্রাণ দম দেওয়া পুতুলের মতোই যেন চেয়ার থেকে উঠে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন সরমা। আমরা তিনজন উঠে বিমলবাবুর ঘরের দিকে এগোলাম। ঘরের তালাটা ভাঙা ছিল, সেটা ধরে সামান্য টানতেই খুলে গেল। ঘরের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো একটু আগেও ঘরের মধ্যে কেউ ছিল, যে আমাদের ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ওই মুহূর্তেই ঘর থেকে চলে গেল। নিজেদের অজ্ঞাতেই বুঝি আমাদের ওই কথাটা মনে হওয়াতেই থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা, এবং সকলেই যেন নিশ্চুপ, মুহূর্তের জন্য যেন বোবা হয়ে গিয়েছিলাম। ঘরের আলো জ্বালাতেই বেতের চেয়ারটার উপর চোখ পড়ল। চেয়ারটা একটু যেন কাত হয়ে রয়েছে বলে মনে হলো। কেউ যেন কোনো কিছু দিয়ে চাপ দিতে গিয়ে তার পায়াটা ভেঙে ফেলেছে। বুঝতে পেরেছি। আসলে চেয়ারের ওই পায়ের সঙ্গে একটা কোটর ছিল। কোটরের ডালাটা খুলতে পারেনি, বোধহয় চাবি পায়নি, তাই শেষ পর্যন্ত কোনো কিছু লোহার পাত জাতীয় শক্ত জিনিস ডালার ফাঁকের মধ্যে প্রবেশ করিয়ে ডালাটা খোলবার চেষ্টা করেছিল। তাতেও কৃতকার্য না হয়ে শেষ পর্যন্ত পায়াটা ভেঙে ফেলেছে। খুব সম্ভবত ওই কোটরের মধ্যে এমন কিছু ছিল, আর সেটা এমন মারাত্মক কিছু, অবশ্যই প্রয়োজনীয় ছিল খুনির পক্ষে। সেই জন্য গতরাতে আমরা চলে যাবার পর ওই ঘরে তাকে প্রবেশ করতেই হয়েছিল। চলো শিবেন, এ শূন্য ঘরে বসে থেকে আর কি হবে? কিন্তু ঘরটা তো দেখলে না ভালো করে, তুমি কি আন্দাজ করতে পারছো খুনিকে? হ্যাঁ শিবেন, ব্যাপারটা প্রথমে যত জটিল মনে হয়েছিল আসলে এখন দেখছি ততটা বোধহয় নয়। তবে হত্যাকারী যদি ঘুণাক্ষরেও জানতে পারে তাকে আমরা সন্দেহ করছি, সে সাবধান হয়ে যাবে। আমি কিন্তু সেটা চাই না। আমি চাই সে সবার মধ্যেই থাকুক, শুধু সময় এলে তুমি তার হাতে হাতকড়াটা পরিয়ে থানায় নিয়ে যেতে পারো। যাক, এখন চলো এখান থেকে, অনেক রাত হলো। দিন দুই পরে দুপুরবেলায় কিরিটির ঘরেই আমি, কিরিটি ও কৃষ্ণা বসেছিলাম। কতকগুলো ছবি নিয়ে বিশ্লেষণ করছিলাম আমরা। দেখো তো তোমরা, সরমা আর শকুন্তলার ছবিতে কিছু মিল দেখতে পাচ্ছ? আশ্চর্য, চোখে পড়ল না কিছু এখনো তোমাদের কারোর? অদ্ভুত। সত্যি তো, অদ্ভুত একটা সাদৃশ্য আছে তো ছবি দুটোর মধ্যে। কপাল, নাক ও চোখের অদ্ভুত মিল। চট করে অবশ্য প্রথমে কারো নজর না পড়বারই কথা, কিন্তু ভালো করে দেখলে চোখে পড়বেই। যদিও বয়সের তফাৎ রয়েছে, তবু দুটো মুখের মধ্যে অদ্ভুত সাদৃশ্য। আরে সবচাইতে বড় সাদৃশ্য হচ্ছে ডান দিককার চিবুকের কাছে কালো তিলটি দুজনেরই মুখে রয়েছে। তবে সরমার তিলটা ছোট্ট, কিন্তু শকুন্তলারটা বড়। হ্যাঁ, ওই তিলটাই আমার মনে গতকাল খটকা বাঁধিয়েছিল। বাবা, কি শকুনের মতো নজর তোমার গো। কাজটাই যে শকুনের কাজ, প্রিয়ে। বলেছিলাম না কৃষ্ণা তোমাকে সেদিন, মেয়েদের মতো অভিনেত্রী হয় না। প্রমাণ পেলে তো হাতে নাতেই। তুই কি বলতে চাস তাহলে? হ্যাঁ, সরমা সাধারণ ঝি নয়, সরমা হচ্ছে ওই শকুন্তলার জননী। আর তাই জন্যই তার স্থান হয়েছিল অধ্যাপকের গৃহে অমন সুদৃঢ়ভাবে। তবে যতদূর আমার মনে হচ্ছে অধ্যাপকের রক্ত শকুন্তলার দেহে নেই। আরে শিবেন বাবু, আসুন আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম জানেন। এই যে তাজ্জব ব্যাপার দেখলাম মশাই রিপোর্টে, শেষ পর্যন্ত ডিজিটালিন। হ্যাঁ, বেচারি একে হাইপারটেনশনে ভুগছিলেন, তার উপর ওই বেশি পরিমাণে ডিজিটালিনের দ্রুত ক্রিয়া মারাত্মক বিষক্রিয়ায় পরিণত হয়েছে। যদিও অত্যন্ত ক্রুড হয়েছে, তবু বলবো হত্যাকারী সুনিশ্চিত পন্থাটাই গ্রহণ করেছিল। কিন্তু সে তো পরের কথা। ইতিমধ্যে সুব্রত যে আরও একটি মারাত্মক আবিষ্কার করে বসে আছে। না না, আমি নয়, কিরিটি। এটা হরি আবিষ্কার। কিন্তু ব্যাপারটা কি সুব্রতবাবু? শকুন্তলা চৌধুরী অধ্যাপক বিমল চৌধুরীর ভাইজি নন। সে কি? সরমার ইতিহাস যদি সত্যিই হয়, অর্থাৎ সে যদি সত্যিই কৈবর্তকন্যাই হয়ে থাকে, তো শকুন্তলা অধ্যাপকের কেউ নয়। কোনো রক্তের সম্পর্ক পরস্পরের মধ্যে ওদের নেই। ওই ফটো দুটো দেখলেই সেটা বুঝতে পারবেন। তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ব্যাপারটার একটা মীমাংসার প্রয়োজন আছে তো। সেই জন্যই আজ আবার আপনাকে কষ্ট করে রাত 11টার পর এখানে আসতে হবে।
রাত 11টার মধ্যেই আমরা সকলে উপস্থিত হলাম কিরিটির বাড়ির বৈঠকখানায়। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই হঠাৎ শুনতে পেলাম বাইরে রিকশা এসে থামার শব্দ। আচ্ছা, আমরা কি এখানে কারুর জন্য অপেক্ষা করছি? করছি বই কি, সেই তো এলো। আসুন আসুন শর্মা দেবী, আসুন। আপনারা কি সত্যিই মনে করেন শকুন্তলা হত্যাকারী? হ্যাঁ, সমস্ত প্রমাণ আপাতত ওর বিরুদ্ধেই। আপনারা ভুল ভাবছেন, ও এটা করতেই পারে না। শর্মা দেবী, শকুন্তলার গ্রেপ্তারের জন্য কিন্তু আপনিও কিছুটা দায়ী। আমি দায়ী? আমি? কারণ সেদিন সব কথা গোপন না করে যদি অন্তত আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সত্যিটা বলতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। প্রথমত, আপনি আপনার সত্যিকারের পরিচয়টা কিন্তু দেননি। আমার পরিচয়? হ্যাঁ, আপনি যে এই বাড়িতে সাধারণ একজন দাসী হিসাবে স্থান পাননি সে কথা আর কেউ না জানলেও প্রথম রাত্রেই আমি সেটা বুঝতে পেরেছিলাম। আপনি দাসী নন, এবং শকুন্তলার জন্যই ওই বাড়িতে আপনার ঠাঁই হয়েছিল। কি বলছেন আপনি? শকুন্তলা? হ্যাঁ, ঠিকই বলছি। এবার বলুন তো, শকুন্তলা আপনার কি হয়? শকুন্তলা? না না, শকুন্তলা আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। কেউ না? আপনি এখনো এটা অস্বীকার করবেন? আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে সে আপনার খুব কাছের কেউ, আর আপনি সেটা খুব ভালো করে জানেন। না 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 না। বলুন বলুন, সে কে হয় আপনার? কেউ না, কেউ না, কেউ না, কেউ না। শর্মা দেবী, এখন বুঝতে পারছি অনুমান আমার মিথ্যে নয়, এবং নিষ্ঠুর সত্য আজ দিনের আলোর মতোই প্রকাশ হয়ে পড়েছে। হয়তো চিরদিনের মতো আজও গোপনই থাকতো, কিন্তু বিধাতার ইচ্ছা হয়তো তা নয়, তাই আজ এতদিন পরে সবকিছু প্রকাশ হয়ে পড়ল। দুঃখ করবেন না, কে বলতে পারে হয়তো বিধাতার ইচ্ছাই সব প্রকাশ হয়ে পড়ল, হয়তোবা সেটা শকুন্তলার ভালোর জন্যই। কিন্তু কি লাভ হবে? কি লাভ হবে? কি মঙ্গল হবে? এ কথাটা আজ সে জানতে পারলে সে হয়তো ঘৃণায় আর কোনোদিন আমার মুখের দিকে তাকাবেই না। সে যখন জানবে যে সে এক বিধবার সন্তান, সে যদি আজ তার জন্মের জন্য নিজের মায়ের বিচারের ভার নিজের হাতে তুলে নেয়, তাহলে বুঝবো সে সত্যিই হতভাগিনী। কিন্তু ভয় নেই আপনার, আপনি নিশ্চিন্তে থাকুন। যদি সত্যি তাই আপনার অভিপ্রায় হয়, তো এ কথা এতদিন যেমন গোপন ছিল তেমনই গোপন থাকবে। কিরিটি রায়ের মুখ দিয়ে এ কথা আর দ্বিতীয়বার উচ্চারিত তো হবেই না, এমনকি তার পরিচিত শিবেন সোম বা সুব্রতর মুখ দিয়েও নয়। তবে এ কথা কিন্তু আরও একজন জানত, তাই নয় কি? আর তিনি বোধহয় বিমলবাবুর বন্ধু, ওই রাঘব সরকার, তাই তো? মাথাটা নিচু করে শর্মা। ঠিক আছে, আপনি এবার ফিরে যেতে পারেন। যদি বলেন তো আমি নিজে গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি, রাত তো অনেক হয়েছে। শকুন্তলার কি হবে? সত্যি যদি তার এ ব্যাপারে কোনো দোষ না থাকে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, সে আবার রাহুমুক্ত হয়ে সসম্মানে আপনার কাছেই ফিরে আসবে। ভয় নেই, সত্যিকারের মিথ্যা চিরদিন টিকে থাকতে পারে না। মিথ্যার ভিতটা হুড়মুড় করে একদিন না একদিন ভেঙে পড়েই। ভোর 5টায় আবার আমরা রওনা হলাম। গন্তব্য বিনায়ক সেনের বাড়ি, অর্থাৎ শ্যামবাজার। রামধন মিত্র লেনে আমরা যখন গিয়ে পৌঁছলাম সকাল 5:30 বাজে। সবে ভোর হয়েছে বলা চলে। সুন্দর 3 তলা সাদা রঙের বাড়িটি। দারোয়ান সবে তখন গেট খুলেছে। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করে দারোয়ানকে দিয়েই ভিতরে সংবাদ পাঠানোর ব্যবস্থা হলো। একজন ভৃত্য এসে আমাদের বাইরের ঘরে নিয়ে গিয়ে বসতে দিল। শুনলাম বিনায়ক সেন তখনও ঘুম থেকে ওঠেননি। একটু বেলা করেই নাকি ওঠেন তিনি। আসুন বাবু, আসুন, বসুন আপনারা। বাবু তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন না, একটু বেলাই হয়। আমি খবর দিয়েছি, বাবু আসছেন। মিনিট 15 মধ্যেই একটা স্লিপিং গাউন গায়ে চাপিয়ে ঘাসের চটি পায়ে ঘরে এসে প্রবেশ করলেন বিনায়ক সেন। ঘরে ঢুকেই যেন থমকে দাঁড়ালেন তিনি। কয়েক মুহূর্ত যেন বোবা, তারপর ক্ষীণ কণ্ঠে বললেন,
আপনারা এখন? মিস্টার সেন, বসুন। কেন যে এই সময়ে এসেছি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। না তো, কি ব্যাপার বলুন তো? কিন্তু বোঝা তো আপনার উচিত ছিল। শকুন্তলা অ্যারেস্টেড। সে কি? হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হয়েছে, অথচ সে নির্দোষ। আমি কি করে তা জানবো? সে কি কথা? নিজের সন্তানের খবর আপনি জানেন না? কি বললেন? হ্যাঁ মিস্টার সেন, সুনন্দা আমাদের সব বলেছে। সুনন্দা? হ্যাঁ, সুনন্দা, যে আজও জীবিত আছে। আপনি জানতে পেরে সেদিন সন্ধ্যায় বিমলবাবুর বাড়িতে গোপনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কি সব আবোল তাবোল কথা বলছেন কিরিটি বাবু? কিন্তু শকুন্তলা আপনার নিজের মেয়ে জেনেও এত বড় অন্যায়টা কি করে করতে গিয়েছিলেন মিস্টার সেন? অন্যায়? নিশ্চয়ই। আপনার মেয়ে শকুন্তলা দুষ্মন্তকে ভালোবাসে জেনেও রাঘবের সঙ্গে ষড়যন্ত্র করে তারই হাতে শকুন্তলাকে তুলে দেবার চেষ্টা করতে আপনার একটু দ্বিধা হলো না? না কি? হ্যাঁ, আর কেন যে আপনি ওই ঘৃণ্য কাজ করতে দ্বিধা করেননি তাও কিন্তু আমি জানি। সিনেমার ব্যবসায় আপনার গত কবছর ধরেই শোচনীয় অবস্থা চলছে, তাই রাঘব সরকার জোচ্চুরি করে সিনথেটিক হীরা আসল হীরা বলে চালাচ্ছে জেনেও সে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করেছিল বলে তার বদলে শকুন্তলাকে সেই শয়তানটার হাতে তুলে দেবার ষড়যন্ত্রে আপনি লিপ্ত হয়েছিলেন। কারণ আপনি জানতেন আপনার বাল্যবন্ধু অধ্যাপক বিমলবাবু গোপনে বিধবা কুলোত্যাগিনী সুনন্দা অর্থাৎ সরমাকে বিয়ে করেছিল। সেই কথাটা প্রকাশ হয়ে পড়লে বিমলবাবু সমাজে আর মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাই তার পক্ষে বাধা দেওয়া সম্ভব নয়। এসব আপনি কি বলছেন কি মিস্টার রায়? আমি যা বলছি তার কিছুই কিন্তু মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে। কোথায় কোথায় সুনন্দা? এক্ষুনি আমি তার কাছে যাব। সে এখন আপনার নাগালের বাইরে। আমি তাকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। ছি ছি বিনায়কবাবু, আপনি এত নীচ, এত ছোট মন আপনার। নিজের ঔরসজাত সন্তানের এত বড় সর্বনাশ করতে আপনি উদ্যত হয়েছিলেন। টাকাটাই কি দুনিয়ায় সব? কিন্তু কার জন্য বলুন তো? আপনার এই সম্পত্তি, এই অন্ধ অর্থের নেশা, সংসারে তো আপনার নিজের বলতে আর কিছুই নেই। কোথায় কোথায় সুনন্দা? নিয়ে চলুন আমাকে তার কাছে, চলুন, আমি তাকে খুঁজেছি। তার কাছে গিয়ে আজ আপনার আর কোনো লাভ নেই মিস্টার সেন। তার কাছে আজ আপনি মৃত। যে ভালোবাসার ওপরে বিশ্বাস রেখে একদিন সে আপনারই হাত ধরে নিশ্চিত আশ্রয় ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছিল, সে ভালোবাসা তো আপনি একদিন গলা টিপে শেষ করে দিয়েছেন। না, কোনো ক্ষতি হবে না তাতে তার। জীবনে যে প্রতিষ্ঠা আর পরিচয় সে আজ পেয়েছে সেটাই তার জীবনের সত্য হয়ে থাক। বিনায়ক সেন বসে রইলেন। একটি শব্দ আর মুখ থেকে তার বেরুল না। কিরিটি আমাদের চোখের ইঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য বলে নিজে দরজার দিকে অগ্রসর হল। কিরিটির সাথে বিনায়ক সেনের সমস্ত কথোপকথন শুনেও আমরা কিছুই ঠিক করে উঠতে পারলাম না। শিবেন, সোম আর আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। অধ্যাপককে ঠিক কে হত্যা করল আর কেনই বা হত্যা করল কিছুই বুঝলাম না আমরা। সন্ধ্যাবেলায় আমরা শিবেনবাবুর গাড়িতে আবার বেরোলাম বেলগাছিয়ার উদ্দেশ্যে। শুনেছেন, রঞ্জন তো উধাও। আমি দুপুরেই তার সন্ধানে চারিদিকে লোক পাঠিয়েছি। আপনি পাঠিয়েছিলেন? পাঠিয়েছি বই কি, শকুন্তলাকেও ছেড়ে দিলাম। আপনার বলাতেই গ্রেপ্তার করলাম, কিন্তু অকারণে মেয়েটাকে অনেক বিব্রত করা হয়ে গেল। সব ঘটনার মূলেই এক একটা কারণ থাকে শিবেনবাবু। কিরিটির নির্দেশে অধ্যাপক ভবনের কিছু দূরেই গাড়িটা দাঁড় করানো হয়েছিল। আমরা পায়ে হেঁটে অগ্রসর হলাম। রামচরণ দরজা খুলে দিল আমাদের। আমরা সরাসরি বিমলবাবুর ঘরের সামনে এসে উপস্থিত হলাম। সঙ্গে পিস্তল আছে আপনার? আছে। দিন আমাকে। অতি সন্তর্পণে, প্রায় বলতে গেলে নিঃশব্দেই কিরিটি হাতের চাবি দিয়ে অন্ধকারেই অধ্যাপকের ঘরের তালাটা খুলে ফেলল এবং ধীরে ধীরে দরজাটা খুলে বাঁ হাত বাড়িয়ে দরজার একেবারে গায়ে সুইচ বোর্ডের আলোর সুইচটা টিপে দিল। দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল এবং কিরিটির কণ্ঠস্বর শোনা গেল, বজ্র কঠিন সে স্বর। আপনার খেলা শেষ মিস্টার সেন।
আমি জানি আপনার পকেটে কি রয়েছে, পকেটে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমার হাতের দিকে চেয়ে দেখুন, আমি কিন্তু প্রস্তুত হয়েই এসেছি। সুব্রত, মিস্টার সেনের পকেট থেকে বস্তুটি নিয়ে এসে তোমার জিম্মায় রাখো। মারাত্মক বস্তুকে সাবধানে রাখাই ভালো। সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গিয়ে বিনায়ক সেনের পকেট থেকে পিস্তলটা বের করে নিলাম। দাও সুব্রত, শিবেনবাবুকে এবারে জিম্মা করে দাও ওটা। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আসলে মনের মধ্যে এত ধুকপুকুনি নিয়ে আর যাই হোক কথাবার্তা হয় না। বুঝতেই পারছেন মিস্টার সেন, একটু আগে আপনাকে ফোন করার কারণটা ঠিক কি? নেহাত অনন্যপায়ী হয়েই শঠে ষাটফং নীতি, মানে সামান্য ওই চাতুরীর আশ্রয়টুকু আমাকে নিতে হয়েছিল। অন্যথায় আপনার মতো মহৎ ব্যক্তিত্বকে এইভাবে রেড হ্যান্ডেড ধরা স্বয়ং কিরিটি রায়েরও দুঃসাধ্য হতো। কিন্তু আপনি দাঁড়িয়ে কেন? বসুন, প্লিজ বি সিটেড। কিন্তু বিনায়ক সেন যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন। বসবার কোনো ইচ্ছাই তার প্রকাশ পেল না। ও, বসবেন না, কিন্তু দাঁড়িয়ে থাকবেনই বা কতক্ষণ বলুন? আমার যে আর... আরে রঞ্জনবাবু, আসুন আসুন, ঘরে আসুন। কি ব্যাপার কিরিটি বাবু, এত রাত্রিবেলা এখানে এসব কি? শিবেনবাবু, রঞ্জনবাবুর পকেটটা একবার সার্চ করে নিন। নো 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 রঞ্জনবাবু, দ্যাটস ব্যাড। আমি প্রস্তুত হয়েই আছি, দেখছেন না এটা আমার হাতে কি? হ্যাঁ, দিয়ে দিন, যেটা আছে ওটা বের করে দিন। শিবেনবাবু রঞ্জনের পকেট থেকেও পিস্তলটা বের করে নিলেন। ইয়েস, দ্যাটস গুড, দ্যাটস লাইক এ গুড বয়। নাও প্লিজ বি সিটেড রঞ্জনবাবু। জানেন তো, কৌতূহল বড় বিশ্রী জিনিস। ধরা পড়লেন আপনি আপনার ওই কৌতূহলের জন্যই, কিন্তু শিবেনবাবুর হাতে যখন ধরা পড়েছেন আর তো উপায় নেই। বসুন। না না, মিস্টার সেনের অত কাছে নয়, একটু সরে দাঁড়ান। মিস্টার সেন, রঞ্জনবাবু, আপনারা দুজনেই উপস্থিত। এখন শকুন্তলা দেবী হলেই আমাদের কোরাম পূর্ণ হয়। শিবেনবাবু, পাশের ঘর থেকে শকুন্তলা দেবীকেও ডেকে আনুন। কি ভাবছ সুব্রত? এমন চমৎকার মিলনান্তক নাটক বহুদিন দেখনি না? বিধাতা পুরুষের মতো নাট্যকার সত্যিই দুর্লভ হে। কলম তার পুরো নিখুঁত। এমন চমৎকার ছন্দ, জ্যোতি, মিল, এমন টেম্পো, এমন স্পিড, এমন আঙ্গিক, সত্যি মানুষের কল্পনারও বুঝি বাইরে। এই যে এসে গেছেন মিস চৌধুরী, আসুন আসুন আসুন, আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। বসুন। তাই ঘরের মধ্যেই মাত্র কয়েকদিন আগে এক সন্ধ্যায় অধ্যাপক বিমলবাবু নিহত হয়েছেন খুব নিষ্ঠুরভাবে, এবং যিনি বা যাঁরা তাঁকে হত্যা করেছেন তিনি বা তারা যে কত বড় একটা ভুলের বশবর্তী হয়ে তাঁকে সেদিন হত্যা করেছিলেন, সবার আগে আমি সেই কথাটাই বলি। এটা আসলে ট্র্যাজেডি অফ এডার্স। মিস্টার সেন, যেগুলোর জন্য আপনি এত কাণ্ড করেছেন সেগুলো আসল বা রিয়েল জুয়েল নয়, সিনথেটিক প্রোডাক্টস, কেমিক্যালে প্রস্তুত করা। এবং আপনি জানেন না, বর্তমানে পুলিশের কর্তৃপক্ষের সেটা আর অগোচর নেই। তারা ব্যাপারটা ধরে ফেলেছে এবং আজই সন্ধ্যায় তারা ইকোনমিক জুয়েলার্সের রেড করে মাল সমেত রাঘব সরকারকে অ্যারেস্ট করেছে। খুব সম্ভবত এতক্ষণ আই থিঙ্ক হি ইজ আন্ডার পুলিশ কাস্টাডি। আর তা যদি নাও হয়ে থাকে এখনো, অন্তত কালকের সংবাদপত্রে দেখবেন নিউজটা প্রকাশ হয়েছে। রাঘব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে মিস্টার রায়? কিন্তু আমি তো... না, আপনি জানেন না। আপনি কেন, একমাত্র এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি মিস্টার সিনহা ও আমি ছাড়া এখনো কেউ এ ব্যাপারে জানে না। আমারই ইচ্ছাক্রমে ব্যাপারটা গোপন রাখা হয়েছে, এবং গোপন রাখা হয়েছিল রঞ্জনবাবু ও বিনয়বাবুর জন্যই। যাকগে সেসব কথা, আমি এবারে আমার আসল কাহিনীতেই আসি। বলা যেতে পারে নিজের হত্যার বীজ একদিন অধ্যাপক নিজেই রোপণ করেছিলেন। অবশ্য সেটা তাঁর জ্ঞাতে নয়, অজ্ঞাতেই। কোথায় কিভাবে সঠিক বলতে পারি না, তবে এটা ঠিক যে রাঘব সরকার ও অধ্যাপক বিমল চৌধুরীর মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। কারণ পদার্থবিজ্ঞানের অধ্যাপক বিমল চৌধুরীকে দিয়ে রাঘব সরকার ওইসব সিনথেটিক জহরত তৈরি করাতেন তার নিজস্ব ল্যাবরেটরিতে। প্রথমটাই হয়তো অধ্যাপক ব্যাপারটা উপলব্ধি করতে পারেননি, কিন্তু যখন পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। নিজের অজ্ঞাতেই নিজের জালে তখন তিনি জড়িয়ে পড়েছেন। সে জালের বাঁধন ছিঁড়ে তখন তার আর বের হওয়ার কোনো উপায় নেই। জগতের কাছে তার সম্মান ও পরিচয়টাই তার মুখ বন্ধ করে রেখেছিল, আর তারই পুরো সুযোগ নিল শয়তান রাঘব সরকার। রাঘব সরকারের কনফেশন থেকেই অবশ্যই কথাগুলো আমি বলছি। যাই হোক, সে তো নাটকের প্রথম দৃশ্য। এবারে নাটকের দ্বিতীয় দৃশ্যে আসা যাক। বড়লোকের স্পয়েল চাইল্ড আমাদের রঞ্জনবাবু ইতিমধ্যেই সর্বস্ব হারিয়ে মালয় থেকে এসে হাজির হলেন এখানে তার মামার আশ্রয়। রঞ্জনবাবুর ইচ্ছা ছিল তার মামার ঘাড় ভেঙে আবার ব্যবসার নাম করে কিছুদিন মজা লুটবেন।
কিন্তু দুর্ভাগ্য তার, অধ্যাপকের নিজের ওই ভাগ্নেটিকে চিনতে দেরি হয়নি। ফলে তিনি রঞ্জনের প্রস্তাবে সম্মত হতে পারেন না এবং এখানে অবশ্যম্ভাবী যা তাই ঘটে। ফলে মামা ভাগ্নের মধ্যে মন কষাকষি শুরু হলো। ইতিমধ্যে আর একটা ব্যাপার এ বাড়িতে ঘটেছিল। শয়তান রাঘব সরকারের নজর পড়েছিল শকুন্তলা দেবীর ওপরে। অধ্যাপক নিশ্চয়ই রাঘব সরকারের প্রস্তাবে চমকে উঠেছিলেন এবং যদিও রাঘব সরকারের প্রতি অধ্যাপক কোনোদিনই বিশেষ প্রসন্ন ছিলেন না, যেটা শকুন্তলা দেবীর জবানবন্দি থেকেই আমরা জানতে পারি। অধ্যাপকের পক্ষে তথাপি সরাসরি রাঘব সরকারকে প্রস্তাবটা নাকচ করা সম্ভবপর হয়নি হয়তো, অবশ্য এটা আমার অনুমান। অন্যথায় রাঘব সরকার অধ্যাপককে বিপদে ফেলতে পারে তার সঙ্গে তার গোপন যোগাযোগের কথাটা, অর্থাৎ ওই সিনথেটিক হিরে ব্যবসার কথাটা প্রকাশ করে দিয়ে। বেচারা অধ্যাপকের তখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। মানে রাঘব সরকারের প্রস্তাবটা যেমন ফেলতে পারছিলেন না মন থেকে, তেমনি তার অশেষ স্নেহের পাত্রী শকুন্তলা দেবীকেও সব জেনে শুনে ওই শয়তান রাঘবের হাতে তুলে দিতে পারছিলেন না তিনি। এদিকে শকুন্তলা দেবীর অবস্থাটাও সংকটজনক হয়ে ওঠে। তার পক্ষেও যেমন অধ্যাপকের দিকটা অবহেলা করা সম্ভবপর ছিল না, তেমনি দুষ্মন্তকে অস্বীকার করাটা সম্ভবপর ছিল না তার, তাই না শকুন্তলা দেবী? হ্যাঁ, রাঘব সরকার কাকাকে আলটিমেটাম দিয়েছিল এই মাসের 15 তারিখের মধ্যেই, অর্থাৎ কাকার জন্মতিথি উৎসবের 10 দিনের মধ্যেই বিয়ের ব্যাপারটা চুকিয়ে না দিলে কাকার পক্ষে ভালো হবে না। আর তাই আপনি ভয় পেয়ে আমার কাছে ছুটে গিয়েছিলেন, তাই নয় কি? হ্যাঁ, আমার আর অন্য উপায় ছিল না, বুঝতে পেরেছি। কারণ সিনথেটিক হিরের ব্যাপারটা আপনিও কোনো ক্রমে জেনে গিয়েছিলেন। শুধু আপনি কেন, আরও দুজন ইদানিং ব্যাপারটা কিছুদিন ধরে জানতে পেরেছিলেন, মিস চৌধুরী, মিস্টার সেন আর ওই রঞ্জনবাবু। আর তাতেই তো গোলমালটা আরও বিশ্রীভাবে পাকিয়ে উঠল। হ্যাঁ, এবার সেই কথাতেই আসি, অর্থাৎ বর্তমান নাটকের তৃতীয় দৃশ্য। ব্যাপারটা অবশ্য রঞ্জনবাবুই প্রথমে জানতে পারেন, কারণ তিনি এ বাড়িতে আসা অবধি অধ্যাপকের পাশের ঘরটিতে স্থান নিয়েছিলেন তিনি। রাঘব সরকার মাঝে মাঝে রাতের দিকে অধ্যাপকের সঙ্গে দেখা করতে আসত এবং অধ্যাপকের ঘরের মধ্যে বসেই তাদের মধ্যে আলোচনা হতো। কোনো একদিন সেই রকম কোনো আলোচনায় রাঘব ও অধ্যাপকের মধ্যে তার কানে হয়তো যায় এবং ব্যাপারটা তিনি জানতে পেরে যান। যাই হোক, ইতিমধ্যে আমার ধারণা একটি ঘটনা ঘটে। বিনায়ক সেনের নিতান্ত সঙ্গীন অবস্থা চলছিল। চারিদিকে ধার দেনা, অনন্যোপায় হয়ে তিনি হয়তো রাঘব সরকারের কাছে গিয়ে কিছু অর্থের জন্য বলেন, যার ফলে মাত্র মাস 2 আগে সংবাদপত্রের একটা বিজ্ঞাপন আমার নজরে পড়েছিল। স্বাগতা পিকচার্সের নবতম চিত্রার্ঘ জুয়েলার্স শ্রী রাঘব সরকারের প্রযোজনায় অভিজ্ঞান শকুন্তলম। হ্যাঁ, ওই বিজ্ঞপ্তিটাই আমার চোখ খুলে দেয়, যার ফলে আমি বুঝতে পারি রাঘব সরকার বিনায়ক সেনের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু রাঘব সরকারের মতো অত ঝানু একজন এত সহজে অনিশ্চিত সিনেমা ব্যবসার কবলিত হবে, এটা তো সম্ভব নয়। কথাটা মনে মনে পর্যালোচনা করতেই একটা সম্ভাবনা আমার মনে উঁকি দেয়। নিশ্চয়ই ওই যোগাযোগের স্বীকৃতির মধ্যে কোনো কার্যকারণ আছে। পরে ভেবে আমার মনে হয়েছে যে সেটা শকুন্তলা দেবী। রাঘব সরকার নিশ্চয়ই মিস্টার সেনের প্রস্তাবে রাজি হয়েছিলেন। বিনায়কবাবু ছিলেন অধ্যাপকের বাল্যবন্ধু এবং বিশেষ প্রীতি আছে দুজনের মধ্যে। অতএব বিনায়ক সেন চেষ্টা করলে এই বিবাহ ঘটাতে পারেন, এই আশাতেই মিস্টার সেন আপনার ও রাঘব সরকারের পরস্পরের মধ্যে এই চুক্তি হয়েছিল। যাক, কিন্তু দুর্ভাগ্য, বিনায়কবাবু জানতেন না যে সিনথেটিক হীরার ব্যাপারে ইতিমধ্যেই তার বাল্য বন্ধু অধ্যাপক বিমলবাবুকে রাঘব সরকারের কুক্ষিগত হতে হয়েছিল। সেটা বোধহয় জানতে পারেন সর্বপ্রথম ওই রঞ্জনবাবুর মুখেই। এই যে রঞ্জনবাবু, আপনার সম্পর্কে আমার এখনো কিছু বক্তব্য আছে। বিনায়কবাবু সিনেমার ব্যবসা করেন জেনে রঞ্জনবাবু তার কাছে গিয়েছিলেন হয়তো কোনো সময় কাজের জন্য, কিন্তু বিনায়কবাবু হয়তো তাঁকে পাত্তাও দেননি এবং ওই সময় হীরার ব্যাপারটা তার গোচরীভূত হওয়ার আগেই হয়তো তিনি বিনায়কের কাছে যান এবং বিনায়ক এবারে আর রঞ্জনবাবুকে প্রত্যাখ্যান জানাতে পারেননি। তিনি তার সঙ্গে হাতে হাত মেলান। যাই হোক, এবারে বিনায়ক ও রাঘব সরকারের পক্ষ থেকে বেচারি অধ্যাপককে চাপ দিতে শুরু করলেন, অথচ তিনি তখনও জানতেন না শকুন্তলার সত্য পরিচয়টা। অবশ্য জানলেও যে উনি পিছপা হতেন আমার তা মনে হয় না। ব্যাপারটা তাহলে শেষ পর্যন্ত কিভাবে জটিল হয়ে উঠল আপনারা ভেবে দেখুন। এবং সব জটিলতার মূলে ওই শকুন্তলা দেবীর প্রতি শয়তান রাঘবের সেন দৃষ্টি। হ্যাঁ, শকুন্তলা দেবী, আপনি এই নাটকের মূল। যে নাটক গত কিছুদিন ধরে এই বাড়িতে আপনাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল এবং
যার চরম ক্লাইম্যাক্সে অধ্যাপকের শোচনীয় মৃত্যু হলো, তার মূলে রয়েছেন আপনি। আমি? হ্যাঁ, আপনি। যাই হোক, আচ্ছা, আমি কি এক পেয়ালা চা পেতে পারি? শকুন্তলা যেন কিছুটা অনিচ্ছা সহকারেই বেরিয়ে গেল ঘর থেকে। কিরিটি যেন কান পেতেই ছিল। শকুন্তলার পায়ের শব্দটা মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কিরিটি ইঙ্গিতে দরজাটা ভেজিয়ে দেবার জন্য বলল, শিবেনবাবু, উনি ফিরে আসার আগেই আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, বলছিলাম, বিনায়কবাবু তার বাল্যবন্ধু অধ্যাপককে ভুল বুঝেছিলেন। তিনি ভেবেছিলেন বিনায়কবাবুর পীড়াপিড়ির হাত থেকে শকুন্তলার রাঘবের সঙ্গে বিবাহের ব্যাপারে নিষ্কৃতি পাওয়ার জন্যই হয়তো শেষ পর্যন্ত অধ্যাপক রাঘবের কাছে শকুন্তলার সত্যিকারের জন্ম বৃত্তান্তটা খুলে বলবেন। রাঘব তাহলে জেনে শুনে সমাজের জন্ম পরিচয়হীন এক মেয়েকে নিশ্চয়ই বিয়ে করবেন না, এবং তার ফলে এক ঢিলে দুই পাখি মারা হবে। রাঘবের হাত থেকেও নিষ্কৃতি পাওয়া যাবে এবং শকুন্তলাকেও দুঃখ দেওয়া হবে না। কিন্তু বিনায়কবাবু বুঝতে পারেননি অধ্যাপকের পক্ষে এই কাজ কখনো সম্ভব ছিল না। করতেন করতেন করতেন, আর তা করতেন বলেই there was no other alternative. Yes, yes, yes. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I killed him. I bloody killed him. আমি তাকে হত্যা করেছি। Yes, yes, আমি স্বীকার করছি, আমি তাকে হত্যা করেছি। আমি জানতাম মিস্টার সেন, আমি জানতে পেরেছিলাম পরের দিনই ব্যাপারটা টেলিফোন অফিসে ইনকোয়ারি করে। আপনার বাড়ি থেকেই সেরাতে আপনার নির্দেশ মতো এখানে ফোন কল এসেছিল, এবং আপনার ও রঞ্জনবাবুর প্ল্যান মাফিক সেই ফোন আসা মাত্রই রঞ্জনবাবু ফোনটা অধ্যাপকের ঘরে নিয়ে গিয়ে রেখে তাকে সংবাদ দেন। বেচারি যখন ঘরে ঢুকে নিশ্চিন্তে ফোন তুলে নিয়েছেন, বিনায়কবাবু রঞ্জনবাবুর ঘর থেকে দুই ঘরের মাঝের দরজাপথে এসে পিছন থেকে অতর্কিতে ক্লোরোফর্ম নিয়ে আক্রমণ করেন অধ্যাপককে, এবং অজ্ঞান করে পরে হাই ডোজ ডিজিটালিন ইনজেক্ট করে অধ্যাপককে হত্যা করেন। আপনারা ভেবেছিলেন কেউ সে কথা জানতে পারবেন না, কিন্তু তা তো হলো না। আপনারাই প্রমাণ রেখে গেছিলেন ঘরের মধ্যে। খুব কাঁচা কাজ হয়ে গেছিল, জানেন তো। প্রথমত ফোন কল, দ্বিতীয়ত ফোনটাকে ঘরে নিয়ে গিয়ে, তৃতীয়ত ক্লোরোফর্মের ভেজা টাওয়ালটা বাথরুমে ফেলে রেখে গিয়ে, চতুর্থ ক্লোরোফর্মের গন্ধটা ঢাকার জন্য ট্যাপ খুলে বাথরুমে হাত ধুয়ে ট্যাপটাও তাড়াতাড়ি বন্ধ করতে ভুলে গিয়ে, এবং পঞ্চম, সেই রাত্রেই ওই ঘরটা পুলিশ বন্ধ করে চলে যাবার পর আবার রঞ্জনবাবু আপনি বিনায়কবাবুর পরামর্শে তালা ভেঙে ঘরে ঢুকে অধ্যাপকের বসার চেয়ারটা ভেঙে। কিন্তু আফটার অল উনি চেয়ারটা ভাঙতে গেলেন কেন? হীরার জন্য। ল্যাবরেটরি থেকে এনে সিনথেটিক হিরেগুলো অধ্যাপক ওই চেয়ারের পায়ার গুপ্ত কোটরটাতেই লুকিয়ে রাখতেন। বিনায়কবাবুর পরামর্শে তিনি ওইভাবে হীরাগুলো লুকিয়ে রাখছিলেন। অবশ্য বিনায়কবাবু তখন মরিয়া হয়ে উঠেছেন। রাঘব সরকারকে যদি সহজে কায়দা না করতে পারেন তো ওই হীরার সাহায্যেই কায়দা করবেন, এই বোধহয় ভেবেছিলেন তিনি, তাই না বিনায়কবাবু? বুঝতে পারছি অনুমান আমার মিথ্যে নয়, কিন্তু রঞ্জনবাবু, বিনায়কবাবু যেমন ভুল করেছেন তেমনি আপনিও একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আপনি ভেবেছিলেন অধ্যাপকের অর্থাৎ আপনার মামার সঙ্গে মনোমালিন্য হওয়ার শেষ পর্যন্ত হয়তো তিনি শকুন্তলা দেবীকে তার যাবতীয় সম্পত্তি ও টাকা করে লিখে দিয়ে যাবেন আপনাকে বঞ্চিত করে, কিন্তু তিনি তা করতেন না। আর করলেও তা আইনে টিকত না, কারণ শকুন্তলা দেবী তো তার সম্পত্তির উপরে আইনত কোনো অধিকারই বর্তাত না, কারণ শকুন্তলা তার কেউ নয়, ইভেন চৌধুরী বাড়ির কেউই নয় সে। কি কি বলেন মিস্টার রায়? কিরিটি একেবারে চুপ। মিস্টার রায় চুপ করে আছেন কেন বলুন? তবে কে আমি, কেন বাড়িতে আমি? বলুন মিস্টার রায়, বলুন। তিনি দয়া করে এখানে আপনাকে স্থান দিয়েছিলেন। কি দয়া করে? কিন্তু কেন? কারণ তিনি ছিলেন সত্যিকারের মহৎ ব্যক্তিত্ব। আপনি সরমা দেবী ও বিনায়কবাবুর সন্তান। কি কি বললেন? আমি আমি এ কি শকুন্তলা দেবী, শুনতে পাচ্ছেন? এই সুব্রত, শিবেনবাবু, ডাক্তার ডাকুন। শকুন্তলা জ্ঞান ফেরার আরও ঘণ্টা দুই পরে থানায় শিবেন সোমের অফিস ঘরে বসেছিলাম আমরা। শকুন্তলাকে রামচরণের জিম্মায় রেখে আমরা চলে এসেছি। রঞ্জন ও বিনায়কবাবুকে অ্যারেস্ট করে সঙ্গেই নিয়ে আসা হয়েছে।
কিন্তু আপনি বিনায়ক সেনকে সাসপেক্ট করলেন কি করে? সরমার জবানবন্দির পর সে রাত্রে আমি বুঝতে পেরেছিলাম ওই সরমাকে কেন্দ্র করে কোনো একটি গোপন ইতিহাস আছে বিমলবাবুর হত্যার পেছনে। তারপর অকুস্থলে জিওগ্রাফি অধ্যাপকের পাশের ঘরে রঞ্জনবাবু থাকতেন, তাতে করে মনে হয়েছিল তিনি অর্থাৎ রঞ্জনবাবু হয়তো অনেক কিছু জানতেন বা জানতে পেরেছেন আড়ি পেতে। আর রঞ্জনবাবুই অধ্যাপককে ফোনের খবরটা সরবরাহ করেছিলেন। স্বাভাবিকভাবে অবশ্য তাতে করে রঞ্জনবাবুর উপরেই সন্দেহ পড়ার কথা, কিন্তু বাড়িতে অত লোকজনের উপস্থিতির মধ্যে রঞ্জনবাবুর একার পক্ষে অত বড় রিস্ক নেওয়া আদৌ সম্ভবপর ছিল না বলেই আমার মনে হয়েছিল। আরও কেউ ওর পিছনে আছে এবং কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আর কার পক্ষে এই ব্যাপারে লিপ্ত থাকা সম্ভব ছিল ভেবেছি। ইতিমধ্যে আমি ময়না তদন্তের রিপোর্টটা পেয়ে গেলাম এবং রিপোর্টে মৃত্যুর কারণ ডিজিটালিন জানতে পেরে ওই সন্দেহটা আমার দৃঢ় হয়। রঞ্জনবাবুর সঙ্গে আরও কেউ আছে, কিন্তু কে সে? কার পক্ষে থাকা সম্ভব? এদিকে যেভাবে নিহত হয়েছিলেন অধ্যাপক, তাতে করে একটা সন্দেহ আমার প্রথম থেকেই মনের মধ্যে বদ্ধমূল হয়েছিল। যেই অধ্যাপককে হত্যা করুক না কেন, সে তার বিশেষ পরিচিত এবং পরিচয়ের ওই সুযোগটা নিয়েই সে অর্থাৎ হত্যাকারী আকস্মিক আঘাত হেনেছিল অধ্যাপককে। এখন প্রশ্ন, পরিচিতের মধ্যে সে রাত্রে ওই সময় অকুস্থানে কে কে উপস্থিত ছিল? দুষ্মন্ত, শকুন্তলা। দুষ্মন্ত, শকুন্তলা ও সরমাকে আমি আগেই সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছিলাম, কারণ দুষ্মন্ত ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং পরে খবর নিয়েও জেনেছিলাম সত্যি সে হত্যার সময় তার কলেজের রিসার্চ রুমে ব্যস্ত ছিল। এবং বাকি দুজনকে বাদ দিয়েছিলাম তারা নারী বলে। কোনো নারীর পক্ষে ওইভাবে হত্যা করা সম্ভবপর আদৌ ছিল না। তাহলে এখন বাকি থাকে তিনজন, বিনায়ক সেন, রাঘব সরকার ও রঞ্জন বোস। রঞ্জন বোস সম্পর্কে আগেই ভেবেছি, বাকি রইল বিনায়ক সেন। বিনায়ক সেন সম্পর্কে আমি অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানের ফলে দুটো ব্যাপার আমি জানতে পারি। প্রথম, তার বর্তমান আর্থিক অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। দ্বিতীয়, 4th ইয়ার পর্যন্ত সে ডাক্তারি পড়েছিল, কাজেই হত্যার কারণ ও উপায়ের দিক থেকে তার ওপরে গিয়ে আমার সন্দেহ পড়ে আগে। আরও একটা ব্যাপার এর মধ্যে ছিল, সেটা হচ্ছে সরমার উপর আমার সন্দেহ। আমার কেন জানি না প্রথম থেকেই একটা ধারণা হয়েছিল সরমা কোনোভাবে জানতে পেরেছিল হত্যাকারী আসলে কে। কিন্তু এটা ভেবে আমার আশ্চর্য লেগেছিল যে সরমা হত্যাকারী কে সেটা জানা সত্ত্বেও ব্যাপারটা গোপন করে গেল কেন। ভাবতে শুরু করি আমি, এবং ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হয় সরমার অতীতের সঙ্গে ওই বিনায়ক সেন জড়িত নয়তো। কারণ দীর্ঘদিন সরমা অধ্যাপকের বাড়িতে আছে এবং বিনায়ক অধ্যাপকের বাল্যবন্ধু। ঠিক সেই সংশয়ের মুহূর্তে শকুন্তলাকে আমি অ্যারেস্ট করার জন্য শিবেনবাবু আপনাকে বলি। সেদিন আপনাকে কোনো রিজন দিইনি, কিন্তু আজ বলছি, সরমা ও শকুন্তলার ফটো থেকে উভয়ের মধ্যে অদ্ভুত সাদৃশ্য দেখার আগে ওদের দুজনের মুখের বিশেষ তিল ও উভয়ের মুখের একই গঠন আমার দৃষ্টিকে আকর্ষণ করেছিল, আর সেই কারণেই আমি ফটোর কথা বলেছিলাম এবং আমার সেই সন্দেহের নিরসনের জন্যই শকুন্তলাকে অ্যারেস্ট করতে বলেছিলাম। আমি তীর ছুঁড়েছিলাম আমি সরমার প্রতি এবং আমার অনুমান যে মিথ্যে নয় তা প্রমাণ হয়ে গেল সেই রাত্রে, যে মুহূর্তে সরমা এসে আমার গৃহে উপস্থিত হল শকুন্তলার অ্যারেস্টের ঠিক পর। সে রাত্রে নিচে গিয়ে সরমাকে বিদায় দেবার সময় বিনায়ক সেনের প্রতি আমার সন্দেহের কথাটা বলাতেই সরমার মুখের দিকে তাকিয়ে তার মুখে যে পরিবর্তন দেখেছিলাম, আমার তাতে করে আর কোনো সন্দেহই রইল না যে শকুন্তলার নিজের বাবাই হলো ওই বিনায়ক সেন। আর তারপরের ব্যাপার তো আপনারা সকলেই জানেন। তবে শকুন্তলার জন্মবৃত্তান্ত জানার পর দুষ্মন্ত হয়তো এই সম্পর্কে আর থাকবেন না, আর হয়তো বাকি জীবনটা দুষ্মন্তর স্মৃতি বই বেড়াতে হবে বেচারিকে। কেন এ কথা বলছেন কেন? বলছি ওই শকুন্তলার আঙুলের অভিজ্ঞানটির জন্য। অভিজ্ঞান? মনে পড়ছে না শকুন্তলার হাতের আংটিটা? হ্যাঁ, সেটা তো রাঘব সরকারের দেওয়া। না, দুষ্মন্তর। সরমা বলেছিল। তবে ওই আংটি তো কাল হয়েছিল শেষ পর্যন্ত শকুন্তলার পক্ষে, কারণ সেই কথাটা মানে বিনায়ক সেন আংটির ব্যাপারটা জানতে পারার দরুনই সে আরও কড়া পদক্ষেপ নিয়েছিল। তাই বলছিলাম ওই অভিজ্ঞানটি হয়তো বাকি জীবনটা শকুন্তলার কাছে দুষ্মন্তর স্মৃতি হয়ে থাকবে। সামান্য কদিনের পরিচয়ে শকুন্তলাকে যতটুকু চিনেছি,
শকুন্তলাই হয়তো দুষ্মন্তর জীবন থেকে সরে দাঁড়াবে। শেষের দিকে কিরিটির কণ্ঠস্বরটা যেন ব্যথায় কেমন বিষণ্ণ ও ম্রিয়মান মনে হল। কিরিটি অন্যদিকে মুখ ফেরালো। স্তব্ধ কক্ষের মধ্যে যেন একটা নিঃশব্দ ব্যথার সুর করুণ কান্নার মতোই গুমড়ে গুমড়ে ফিরতে লাগল। শুনছিলেন সাহিত্য সমাহারের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী রতিবিলাপ। গল্পের সূত্রধার, গল্প পাঠ তথা সুব্রতর চরিত্রে আমি আকাশ, কিরিটির ভূমিকায় চন্দন, শিবেন সোমের ভূমিকায় সমীরণ, শকুন্তলার ভূমিকায় তপলব্ধা, দুষ্মন্তর ভূমিকায় কৃষ্ণেন্দু, রঞ্জন এবং রামচরণের ভূমিকায় শুভ্রদীপ, বিনায়ক সেনের ভূমিকায় শুভদীপ, সরমার ভূমিকায় অর্পিতা, রাঘব সরকার এবং ডাক্তারের ভূমিকায় কৌশিক, সুধীরের ভূমিকায় সৌরিন, কৃষ্ণার ভূমিকায় বর্ণিশা, ড্রাইভার, দোকানের লোক এবং জঙ্গলির চরিত্রে আকাশ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে শ্রেয়সী, কিরিটি অরিজিনাল থিম নির্মাণ অঙ্কুর চক্রবর্তী এবং শুভব্রত সাহা, স্টুডিও পার্টনার শব্দ অডিও লাইভ বৈদ্যবাটি এবং শ্যামলোক স্টুডিও ব্যান্ডেল, আবহ নির্মাণ ও সমগ্র পরিচালনায় আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। টিম সাহিত্য সমাহারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী সৌমিত্র গুপ্ত, শ্রীমতী চন্দ্রিকা সেন, শ্রী অর্ণব মজুমদার এবং শ্রীমতী কেয়া সেনগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই মিত্র ও ঘোষ প্রকাশনীকে। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া চ্যানেল সংক্রান্ত এবং গল্প সংক্রান্ত আপনাদের দাবি দেওয়াও অবশ্যই লিখুন আমাদের কমেন্ট সেকশনে। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। সাহিত্য সমাহারকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করা আছে, না করা থাকলে চটপট করে ফেলুন। আরও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব আমরা। আর অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে সাহিত্য সমাহারকে ছড়িয়ে দিতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন সাহিত্য সমাহার।